স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 4টি স্থানে দুর্ঘটনা ঘটছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। রবিবার ভোর থেকে সকাল 7:30টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসরা ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। হাইওয়ে পুলিশ জানায়, রাত 3:30টার দিকে ঢাকা হতে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের ওপরে বিকল হলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ধাক্কা লাগে। এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা বাসের পরিবহনের একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা খায়। এতে ফরাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর সাথে চলছে তীব্র সংঘাত। এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। এই অবস্থায় আগে থেকেই নজরদারির প্রয়োজন বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি জান্তা বাহিনীর মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। তবে এই লড়াইয়ে একের পর এক জয়ের মুখ দেখছে আরাকান আর্মি। গেল এক বছরে রাজ্যটির 17টি শহরের মধ্যে 13টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখলে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মংডু, বুচিডং এবং চীন প্রদেশের পালেতোয়া শহর। এতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের 270 কিলোমিটারের বেশি এলাকা এখন আরাকান আর্মির দখলে। দুই পক্ষের এই সংঘর্ষে বিপাকে রোহিঙ্গারা। এতদিন তাদের উপর নির্যাতন চালিয়েছে জান্তা বাহিনী, আর এখন নিপীড়িত হচ্ছে আরাকান আর্মির হাতে। এছাড়া চলমান সংঘাতে সীমান্তের ওপারে ভারী মর্টারশেলের বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্কে টেকনাফের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। এমন শব্দ হয় যে আমরা ঘুম থেকে আচমকা চমকে উঠি, আমাদের বাড়িঘর কেঁপে উঠে। যেভাবে আবারও নতুন করে মায়ানমার থেকে মংডু শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশ করতেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে, সেটি লক্ষ্য হচ্ছে। মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করে যাচ্ছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গেল কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানান রোহিঙ্গা সংগঠনের নেতারা। জান বাঁচাই বললা তারা বাংলার দায়িত্ব স্যার 2024-এর মাঝে 50,000 পর্যন্ত আছে। এখন আর পদ্মতাপ উচ্চাইকা লুয়াইতে 30,000-এর উপরে আছে। অনুপ্রবেশের ঝুঁকি ঠেকাতে আগেভাগেই সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গারা কিভাবে সেখানে তাদের রিপারকাশন হয়, তাদের প্রতিক্রিয়া কি হয়, আরাকান আর্মির সাথে মারামারির থেকে উদ্ভূত পরিস্থিতি কিভাবে তাদেরকে প্রভাবিত করে, সেটা বাংলাদেশের উপরে এক ধরনের ঝুঁকি সবসময় রাখবে। সীমান্তে আমাদের নজরদারি অবশ্যই বাড়াতে হবে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সীমান্তবর্তী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মোশাররফ হোসেন নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। রাতে এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এদিকে এই ঘটনার অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে গ্রিন লাইফ হাসপাতালে বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন। স্বজনরা বলছেন, মোশাররফের সার্জারি করার কথা ছিল জাতীয় রোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের, কিন্তু তার পরিবর্তে অস্ত্রোপচার করেন অন্য এক চিকিৎসক। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসে নাই। যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আরও যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে। তারা অপারেশন জানাইছে সাকসেসফুল। তার 15 থেকে 20 মিনিট পরে যায় বলতেছে আমার বাবার পালস টালস কিছুই, প্রেশার কিছু উঠতেছে না। রাতে মোশাররফের মৃত্যু হলে চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্বজনরা। তাদের দাবি, অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় হাসপাতালের বক্তব্য পাওয়া যায়নি। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।
ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা লফুল অ্যাকশন নেব। কর্তৃপক্ষের সাথে আমরা তো আসলে কথা বলতে পারি নাই, এখন পর্যন্ত সেই রকম কোনো কর্তৃপক্ষ আমি পাই না, আমি যার সাথে কথা বলার মতো। কয়েকদিন আগেও হাসপাতালটিতে ভুল চিকিৎসায় আরেক রোগীর মৃত্যুর অভিযোগ করে তার পরিবারের সদস্যরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভেজাল ও নকল শিশু খাদ্যপণ্যে ছেয়ে গেছে চুয়াডাঙ্গার বাজার। নামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে চকলেট, জুসের মতো নকল পণ্য। এসবে ক্ষতিকারক উপাদান থাকায় খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। জেল জরিমানা ও কারখানা সিলগালা করেও বন্ধ করা যাচ্ছে না এই তৎপরতা। এই জন্য আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন স্থানীয়রা। গত 13 নভেম্বর চুয়াডাঙ্গা শহরের সুপার শপ বিগ বাজার থেকে 3 প্যাকেট জুস কেনেন খুশি খাতুন। এই জুস পান করেই অসুস্থ হয়ে পড়ে তার 2 সন্তান। পরে দেখা যায় মেয়াদ ছিল না জুসের। অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলে দেখছি যে ওইটার ভিতরে আপনার মানে দলা হয়ে গেছে, নিচে যেটা দুধ সেটা দলা হয়ে গেছে, মানে কেমিক্যাল হয়ে গিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের এমন মেয়াদ উত্তীর্ণ নকল শিশু খাদ্য মিলছে চুয়াডাঙ্গার বাজারে। মোড়ক দেখে বোঝার উপায় নেই আসল নাকি নকল। কম দামে কিনে বেশি লাভের আশায় এসব পণ্য বিক্রি করছেন অনেকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাতে চুয়াডাঙ্গায় শিশু খাদ্যে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম বেনজোইক অ্যাসিড পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ যে কেমিক্যালগুলো সেগুলো ব্যবহার করতেছে, আমরা এর মধ্যে ওনাদের একটা স্যাম্পল নিয়ে টেস্ট করেছি, যেখানে আপনার সোডিয়াম বেনজয়েড যেটা আপনার খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, সেখানে টেস্ট করার পরে যেটার অনুমোদিত মাত্রা ছিল 1000 ppm, বাট আমরা সেটা পেয়েছি 1947 ppm। চিকিৎসকরা বলছেন ভেজাল এসব পণ্য মরণব্যাধি রোগের সৃষ্টি করছে শিশুর দেহে। যখন এই কেমিক্যালগুলো খাবার খায় বা ইলেকট্রোলাইট এগুলো যখন যায়, একটা শিশু সব কিছু যখন বিপাকের মাধ্যমে এটা শরীর থেকে বেরিয়ে যায়, কিডনি এবং লিভারের উপরে চাপ পড়ে। ভেজাল খাদ্য নিয়ে চিন্তায় অভিভাবকরা চেয়েছেন কঠোর পদক্ষেপ। বিভিন্ন ধরনের ভেজাল এবং বিপজ্জনক উপাদানে সেগুলো তৈরি, যেগুলো আমাদের শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না, কারণ আমার শিশুটাকে কি খাওয়াচ্ছি, আর এই খাবারগুলো খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। ভেজাল খাদ্য বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মাসে আমরা মোটামুটি প্রায় 15টা অভিযানে 14 লক্ষ টাকা মতো জরিমানা আমরা করেছি। এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে অতি মুনাফার লোভে এই ধরনের কাজগুলো করে থাকে। এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ওঠার উপক্রম বরিশালের গ্রাহকদের। তাদের অভিযোগ ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ নানা অজুহাতে পকেট কাটা হচ্ছে। বিগত সরকারের চাপিয়ে দিয়ে অযৌক্তিক দাম কমানোর দাবি তাদের। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই তাদের। আগে বিল দিতাম ম্যাক্সিমাম 2,500 টাকা, আর এখন সেখানে বাড়তে বাড়তে 500-500, এ মাস হয়েছে 5100। সবশেষ জুনে 2,500 টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন মুদি দোকানি জলিল মিয়া। 6 মাসের ব্যবধানে সেই বিল এখন 5,100 টাকা। তার দাবি ব্যবহার না বাড়লেও বিল বেড়েছে দ্বিগুণ। এতে সংসার খরচ বাড়ায় হিমশিম খাচ্ছেন বিল পরিশোধে। এদিকে যে কোনো সেবা নিতে গেলে শিকার হতে হয় হয়রানির। এমনকি বিলের ভুল সংশোধন করতে গেলেও কম্পিউটারের দোহাই দিয়ে নেওয়া হয় টাকা। সেবা সেন্টারে আমরা কল দিলে তারা আসতে অনেক দেরি করে, তারপর যায় আসলে তাদের রিক্সা ভাড়া দেওয়া লাগে, তাদেরকে আবার চা খরচ দেওয়া লাগে। যদি চা খরচ দেয় তাহলে এটা ঘড়িমাসি করে। স্ল্যাব করার কারণে দেখা যাচ্ছে প্রতিটা গ্রাহক আবাসিক হইলেও সে বাণিজ্যিকের বিলগুলি দিচ্ছে, ব্যবহার ঠিকই কমাই করতেছে, কিন্তু বিলটা কিন্তু তার কম আসতেছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে বিপুল অর্থ লোপাটের কারণেই এই অবস্থা, অভিযোগ গ্রাহকদের। গত সরকার হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তার দায়ভার এখন আমাদের। আমরা প্রত্যেক মাসেই বিল দিই, কিন্তু এখন বিল নিয়ে খুব বিভ্রান্তের ভিতরে আছি। সংযোগ ছাড়াও প্রিপেইড মিটার চালু থাকার অভিযোগ করলেন গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক। যে বিদ্যুৎ মন্ত্রী ছিল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু এবং তার আত্মীয় স্বজনরা আসলে এই মিটারটা আমদানি করে, ফলে এই মিটারে ব্যাপক একটা চুরি আছে। আমরা দেখা গেছে যে বিদ্যুতের সংযোগ নাই কিন্তু মিটার চলতেছে। সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই জানালেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বিদ্যুতের যে রেট নির্ধারণ, এটা এখানে সরকারি সিদ্ধান্ত। এটা মানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ওখান থেকে সে নির্ধারিত হয়। এটা আসলে আমাদের এখানে করে নেই, এখানে বারকে এখানে আলোচনা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে এই রেটটি নির্ধারিত হয়। প্রিপেইড মিটারের ভুতুরে বিল থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি গ্রাহকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভালো লোকেশনে খালি জমি দেখলেই দেরি না করে সেখানে তুলে দেয়া হতো প্রাচীর।
এরপর সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে জমির মালিককে দলিল বুঝিয়ে দিতে বাধ্য করা হতো। গেল 10 বছরে বরিশালের গৌরনদীতে একের পর এক জমি দখলের অভিযোগ সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে। এছাড়া উন্নয়ন কাজের কমিশন আদায়, টেন্ডারবাজি, মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য এবং বরাদ্দের টাকা ৯/৬ সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। এভাবে ক্ষমতার দাপটে দখল দুর্নীতি করে পাহাড় সমান সম্পদ গড়েন বরিশাল আওয়ামী লীগের গডফাদার খ্যাত আবুল হাসানাত আবদুল্লাহ। আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগের দলের রাজনীতিতে হয়ে উঠেছিলেন অন্যতম নিয়ন্ত্রক। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতা বলয়। আবুল হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই হওয়ায় তাকে বরিশাল আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসেবে প্রচার করতেন তার সমর্থকরা। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, উন্নয়ন কাজের কমিশন আদায় এবং নির্বিচারে জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। তার অনিয়ম নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও সংবাদ প্রকাশে ভয় পেত। প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 1991 সালে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। 2008 নির্বাচনে অংশ না নিলেও 2014 থেকে 24 পর্যন্ত টানা 3 বার সংসদ সদস্য ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বেশি বেপরোয়া হয়ে ওঠেন গত 10 বছরে। উন্নয়ন থেকে সরে দখল বাণিজ্যে বেশি মনোযোগী হন এই নেতা। অনৈতিক এসব কর্মকাণ্ড বাস্তবায়নে হাসনাতের ছিল 10 থেকে 12 জন ক্যাডার। এই বাহিনীর ভয়ে তটস্থ থাকতেন গৌরনদীবাসী। সে আমারে গুম করতে চাইছে, সে আমারে ভয় দেখাইছে যে বেটা পুরো কথা না বলিয়া তুই এখান থেকে দেশান্তর হয় না, তোরে বস্তা বইরে নিয়ে যাবো। ওনার উপর দিয়া কথা কর মতো এই দক্ষিণ অঞ্চলে কেউ নেই। আমি সাধারণ মানুষ, আমি ভয়তে কথা বলিনি। বরিশাল ঢাকা মহাসড়কের পাশে গৌরনদীর দক্ষিণ পালরিতে বসতবাড়ির জমির দলিল করে দিতে চাপ দেন হাসনাত। রাজি না হওয়ায় এক পর্যায়ে ক্যাডার দিয়ে বসতভিটার চারপাশে প্রাচীর তোলেন। রিকশা গ্যারেজের মিস্ত্রি নূর মোহাম্মদের 1 একর 48% উত্তর বিজয়পুরে 2 হিন্দু পরিবারের 70%, এক চিকিৎসকের 10% সহ একরের পর একর জমি দখল করে প্রাচীরে আটকে রাখেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা। তার সীমাহীন দাপটে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে বাধ্য হন অনেকেই। জায়গাটা আগে তারা বাউন্ডারি দিচ্ছে, পরে আমি জিজ্ঞেলাম কে নিচ্ছে, আবুল হাসনাত আবদুল্লাহ। আমার দেওয়ার কথা 30 লক্ষ, আমি টাকা 16 লক্ষ আমার নামে আইছে, কিন্তু আমি পাইছি 12 লক্ষ। আবুল হাসনাত আবদুল্লাহ 87% সম্পত্তি ক্রয় করছে 3 পক্ষ থেকে, কিন্তু উনি বাউন্ডারি দিছিল 148% সম্পত্তি। পুষ্কুনিরা নিজের সেই আইয়া বরাট করিয়ে ফেলাইছে। এছাড়া গৌরনদী মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের নাম করে অন্যের 30% জমি হাসনাতের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দুর্নীতি দখলে হু হু করে বাড়তে থাকে আবুল হাসনাত আবদুল্লাহ সম্পদ। 2014 নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় ছিল 25,44,000 টাকা, যা 2024-এ বেড়ে দাঁড়ায় 4,17,00,000 টাকা। বাড়ে স্থাবর অস্থাবর সম্পদও। 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর সম্পদ ছিল 1,12,00,000 টাকার, যা দ্বাদশ নির্বাচনে বেড়ে দাঁড়ায় 1,80,00,000। একইভাবে অস্থাবর সম্পদ 10 বছরে 1,44,00,000 থেকে বেড়ে হয় 33,05,00,000 টাকা। হলফনামা অনুযায়ী 10 বছরে আবুল হাসনাত আবদুল্লাহর সম্পদ বেড়েছে কয়েক গুণ, যদিও প্রকৃত সম্পদের পরিমাণ আরও অনেক গুণ বেশি বলছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন এবং দুদকের একটি টিম নিয়ে এটা তদন্ত করা উচিত, এবং তদন্ত করে কোথা তার প্রকৃত আয়ের উৎসটা কী এবং আয়ের যে বিবরণীটা এটা কতটুকু যৌক্তিক, এগুলি কিন্তু দেওয়া উচিত। কারণ একজন সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন, তিনি যদি তার ওই জায়গাটায় শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে, তাহলে নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য উনি কী করতে পারবেন। এসব অপকর্মের দায়ে আবুল হাসনাত আবদুল্লাহ সুষ্ঠু বিচার দাবি টিআইবির। যারা এই ধরনের অপরাধ করে, জমি দখল করে, জনগণের ক্ষতি করে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে এই প্রভাবশালী নেতা ক্ষমতার দাপটে যারা দখল বাণিজ্য চালিয়েছে, জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বরিশাল 1 আসনের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর হোটেল সোনারগাঁও উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক আলোচনায় কথা বলছেন শিক্ষা উপদেষ্টা তৌহিদ উদ্দিন মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়গুলো আমার নজরে এসেছে। আপনারা জানেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 55টার মতো, এগুলোর প্রায় সবগুলোই অভিভাবকহীন হয়ে পড়েছিল। এদের উপাচার্য বা সহ উপাচার্য
কোষাধ্যক্ষ কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা থেকেও তো বোঝা যায় কী রকমের রাজনৈতিক দলীয় কারণ হয়েছে, যাতে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর সবাইকে চলে যেতে হয়েছে। এবং এরপর যখন এই সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই পদগুলোতে এই পদায়ন করার প্রশ্ন উঠল এবং আমরা সেই পদায়ন করেছি, তখন অনেক অনেক প্রতিবেদক পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে যে গতানুগতিক রাজনৈতিক বিবেচনায় এসব ভিসি প্রভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা লবিং করে নিয়োগ দেওয়া হয়েছে বা এদেরকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কখনো এটা যারা এসব প্রতিবেদক তারা লক্ষ্য করেননি যে যেই শিক্ষক যারা এসব পদে এখন গিয়েছেন, যারা এই পদগুলোতে এখন এই ৫৫টা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রভিসিতে গেছেন, তাদের যদি আন্তর্জাতিক মানের গবেষণা যা করেছেন তাদের সেগুলোর উদ্ধৃতি ৫,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত হয়, তাহলে তারা কখন সক্রিয় রাজনীতি করার সময় পাবেন এটা তো কেউ ভেবে দেখেনি। আসল কথা হলো, আমরা দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির সমস্যা, এটা একটা বড় সমস্যা। এই সমস্যা নিয়ে সারাক্ষণ ভাবতে গিয়ে, লিখতে গিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে যে উচ্চমানের গবেষণা অর্জনের যে বিষয়, সেটা ঢাকা পড়ে গেছে, সেটা আমরা খুঁজেও দেখি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সিট বাণিজ্য, র্যাগিং ও হুমকি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে প্রশাসন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে ৬ জনকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল, ৫ জনকে ২ বছর ও ৪ জনকে ১ বছর বহিষ্কার এবং অর্ধদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর আগে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশে এই সিদ্ধান্ত হয়। এই বিষয়ে জনসংযোগ দপ্তর জানায়, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের নাম প্রকাশ করা হয়নি। বান্দরবানের সকাল হলেই জমজমাট মারমা বাজার। এই হাটের বিশেষত্ব, এখানকার বিক্রেতা ও ক্রেতাদের বেশিরভাগই নারী। ভোর হলেই থুরং ভর্তি করে শাকসবজি সহ জমির বিভিন্ন ফল নিয়ে নারীরা পৌঁছে যান মারমা বাজারে। সড়কের দুই পাশে দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। বান্দরবানের পরিচিত নাম মারমা বাজার। সপ্তাহে রবিবার ও বুধবার বসে এই বাজার। পাহাড়ি শাকসবজির পসরা নিয়ে আসে বিক্রেতারা। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বিকিকিনি। পাহাড়ি জনপদের এই বাজারের অধিকাংশ বিক্রেতা নারী। নিজেদের জমি বা পাহাড়ে উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করেন তারা। আর এই বাজারের বেশিরভাগ ক্রেতাও থাকে নারী। কৃষিপণ্যের পাশাপাশি এখানে পাওয়া যায় শামুক, কাঁকড়া, কুইচ্চা, শুকুরের মাংস, টক ফল সহ নানা ভোগ্যপণ্য। বিক্রি করা হয় বাহারি রকমের ফুল। ভোর হতেই দূর দূরান্ত থেকে থুরং ভর্তি করে নানা ধরনের পণ্য নিয়ে পৌঁছে যান নারীরা। সড়কের দুই পাশে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজার। দূর দূরান্ত থেকে মহিলারা চলে আসে। রাত ৩টা বাজে, ৩টা থেকে ৩টা বিকাল নাগাদ ৩টা পর্যন্ত থাকে। ওরা বিক্রি করে সম্পূর্ণ বাজার সাজার করে ওখান থেকে চলে যায়। শামুক বিক্রি করে, তারপর বান্দল গুঁড়া বিক্রি করে, তাও ফল আছে, বেগুন আছে। রবিবার হলে বড় বাজার, অনেক দূর থেকে মানুষ আসে, এখানে বেচা কিনা হয়। আমাদের তাজা জিনিস সব কিছু পাওয়া যায় এখানে। এখানে বিভিন্ন ধরনের পাহাড়িদের শাকসবজি পাওয়া যায়। তো আমরা প্রতি সপ্তাহে অন্তত ২-১ বার আসি এখানে বাজারে। তবে খুব ভালো মানে সাশ্রয় দামে পাওয়া যায় আর কি। প্রচলিত সবজির বাইরে জমির উৎপাদিত বিষমুক্ত সবজি এবং সস্তায় পাওয়া যায় এমন বিশ্বাসে ক্রেতারাও ছুটে যান এই বাজারে। ২০ টাকা এক বন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরে জেলা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আবারও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় দেখা মিলছে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া। গত এক সপ্তাহে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে 2000-এর বেশি শিশু ও বয়োবৃদ্ধ চিকিৎসা নিয়েছেন। 14 ডিসেম্বর চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সাথে সাথে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত জয়পুরহাটের গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে রয়েছে জনপ্রিয়তা। সুস্বাদু এই গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও ব্যবসায়ীরা। পৌষের শীতের তীব্রতার সাথে সাথে বাড়ছে জয়পুরহাটের গাছিদের ব্যস্ততা। সকালে কনকনে শীত উপেক্ষা করে গাছিরা কাটছেন খেজুর গাছ। বিকেলে বসানো হচ্ছে হাঁড়ি। পরদিন ভোরে মেলে হাঁড়ি ভর্তি খেজুরের সুমিষ্ট রস। সংগ্রহ করা রস উত্তপ্ত আগুনে ফুটিয়ে টানা কয়েক ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয় সুস্বাদু গুড়। একটি খেজুর গাছে উৎপাদিত রস থেকে মৌসুমে 15 থেকে 20 কেজি গুড় তৈরি করা যায়। বাজার দর ভালো হওয়ায় লাভবান গাছি ও গুড় ব্যবসায়ীরা। 5 জন গাছ কাটি, 5 জনের রস হয় 20-30 মণ, গুড় হয় 120 কেজি। পাইকারি সেল দিয়ে 170 টাকা, খুচরা বেশি 200 টাকা। প্রতি বছরই এখানে গুড় করার জন্য আসি। এখানে প্রচুর চাহিদা, গুড়ের চাহিদা অনেক চাহিদা। এখানের খেজুর রস থেকে তৈরি ভেজালমুক্ত গুড় মানসম্মত ও সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পাটালি গুড় কিনতে এসেছি। খেজুরের খুব ভালো গুড় পাওয়া যায়। পিঠা, পায়েস, পুলি এগুলো বানানোর জন্য এই গুড় সবাই ব্যবহার করে। গুড়গুলো একদম ন্যাচারাল আর কি, যে কারণে সবাই নেই। স্বাস্থ্যসম্মত গুড় তৈরিতে গাছিদের সহায়তা ও পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ। কৃষকরা যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে এই গুড়টা তৈরি করতে পারে এবং এই খেজুর রসটা যাতে কোনো অবস্থায় বন্য প্রাণী বা বাদুড় জাতীয় কোনো পাখির সংস্পর্শে না আসতে পারে, এই জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকারি প্রণোদনা পেলে সম্ভাবনাময় এই খাত আরও এগিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত 38 জন নিহত ও 13 জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে এ দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসের সাথে সামনের একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ট্রাকটিতে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। সংঘর্ষে ব্লকটি বাসটির ওপরে পড়ে আগুন লাগে। এ ঘটনায় শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আল আওদা হাসপাতালে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে আহত হয়েছে অন্তত 14 জন। ইসরায়েলের জাফা এলাকায় হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পরে সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% সম্পূর্ণ হয়েছে। আলোচনায় জড়িত এক সিনিয়র ফিলিস্তিনির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি। কয়েকদিনের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ রাজি হতে পারে বলেও জানান তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।